আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের বেসিক আলোচনা ও পরিমিতির আজকে হচ্ছে তৃতীয় পর্ব। আমাদের বেসিক আলোচনার উপর বিগত একটি পর্ব আমরা কমপ্লিট করেছি। আজকে যথারীতি দ্বিতীয় পর্ব এবং আশা করতেছি আর একটি পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে হয়তো আমরা পরিমিতিতে প্রবেশ করতে পারবো, অথবা দেখা যাচ্ছে তৃতীয় পর্ব পর্যন্ত আমাদের বেসিক আলোচনা থাকবে। তারপর পরেই ইনশাল্লাহ আমরা ত্রিভুজ রিলেটেড যে পরিমিতি অধ্যায়টি রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। তো সেই পর্যন্ত এখন যে বেসিক আলোচনাগুলো হচ্ছে সেগুলি অবশ্যই আপনারা ভালোভাবে আত্মস্থ করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা পরিমিতি সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব তখন এই যে বর্তমানে যে আলোচনা আমরা করছি এই আলোচনাটি তখন খুবই খুবই জরুরি হবে। এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই এই আলোচনাগুলি বেসিক বলে এড়িয়ে যাবেন না, কারণ হচ্ছে বেসিক আলোচনাই মূলত আমাদের পরবর্তীতে দরকার হয়। তো যাই হোক, আমরা অলরেডি আজকের ক্লাসে চলে আসছি এবং আমরা আজকের ক্লাসে শুরু করব। তো এই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসটি জয়েন করছেন, আপনার জেলা, উপজেলা অথবা দেখা যাচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয় অথবা যে ক্যাম্পাস থেকে জয়েন করছেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, ইতিমধ্যে জয়েন করেছেন ফাতেমাতুজ জান্নাত, আল মামুন, ইসমাইল হুসাইন, নাদিম শেখ, রেজাউল ইসলাম রেজা, একে আজমির, খালিদ সাইফুল্লাহ। ওকে, আর আমি আরও একটি অনুরোধ করব, আপনারা যারা আজকের লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন যদি সম্ভব হয় আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে শেয়ার করে দিন। ওকে, তো আমিও আমার অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিচ্ছি যাতে অন্যরাও লাইভ ক্লাসটি যথারীতি দেখতে পায়। ওকে, আমাদের আরেকটি বিষয় একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের আজকের লাইভ ক্লাসটি একই সাথে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের আমাদের ইউটিউব চ্যানেল দুটোতে একযোগে প্রচারিত হচ্ছে। সো আপনারা যারা লাইভ ক্লাসটি ফেসবুক গ্রুপ থেকে করতে চাচ্ছেন তারা ফেসবুক গ্রুপ থেকে করুন, আর যারা মনে করেন যে ইউটিউব থেকে আপনার দেখা যাচ্ছে ভিডিও দেখতে সুবিধা হয় তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও লাইভ ক্লাসটি দেখতে পারবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন এখানে সানজিয়া আফরিন, প্রীতি আপু জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, খন্দকার আলাউদ্দিন সালাম দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একইভাবে দেলোয়ার হাসান জয়েন করেছেন ময়মনসিংহ থেকে। ওকে, তারপর সিরাজুম মুনিরা জয়েন করেছেন ঢাকা গ্যান্ডারিয়া থেকে, সিফাত শাহরিয়ার সালাম দিয়েছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, একইভাবে আহমদ শিথিল জয়েন করেছেন পাবনা থেকে, আশরাফুল ইসলাম জয়েন করেছেন ময়মনসিংহ থেকে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আজকের আলোচনাটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের আলোচনায় আমরা ত্রিভুজের বেসিক কিছু বিষয় নিয়ে জানবো। সেটি হচ্ছে ত্রিভুজের মধ্যমা নিয়ে জানবো, ত্রিভুজের ভর কেন্দ্র নিয়ে জানবো। একইভাবে দেখা যাচ্ছে যে ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডক রেখা, পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ, পরিবৃত্ত, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়গুলি আমরা শুরুতে আলোচনা করব। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়েও আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব। ওকে, তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক, আমরা আর কথা বাড়াচ্ছি না। ওকে, আপনারা সরাসরি একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমরা সরাসরি স্ক্রিন থেকে আলোচনা করব এবং এক্ষেত্রে আমার মনে হয় যে যাদের কাছে ম্যাথ টিউটর বইটি নেই তাদের জন্য হয়তো আলোচনাটি বেশ সহজ হবে। তো যেমন একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের আজকের আলোচনার শুরুর যে আইডিয়াটা সেটি হচ্ছে লম্ব দ্বিখণ্ডক রেখা নিয়ে আমরা কথা বলবো। যে লম্ব যে দ্বিখণ্ডক রেখাটি এটি মূলত কি, পাশাপাশি আমরা জানবো পরিকেন্দ্র সম্পর্কে, যে পরিকেন্দ্র কি, পরিব্যাসার্ধ এবং পরিবৃত্ত। এই আইডিয়া সম্পর্কে আমরা শুরুতেই ধারণা নেব। চলুন আমরা শুরুতে একটু দেখে নিই যে লম্ব দ্বিখণ্ডক রেখাটা মূলত কি এবং এটা আমরা কিভাবে আঁকতে পারি। লম্ব দ্বিখণ্ডক রেখাটির ক্ষেত্রে
আপনাদের প্রথমত আমি যদি একটি লম্ব দ্বিখণ্ড মানে একটি যদি আমি রেখা নিই, ধরুন আমি একটি রেখা নিচ্ছি, ওকে, একটি রেখা নিলাম, একে যদি আমি দ্বিখণ্ডিত করি অর্থাৎ সমান দুটি ভাগে যদি একে বিভক্ত করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাকে এখানে আমরা একটা কম্পাস নেব এবং এই কম্পাস দ্বারা আমরা অর্ধেকের বেশি দেখা যাচ্ছে আমরা ব্যাসার্ধ নেব। ওকে, ওকে, আমরা অর্ধেকের বেশি এই ব্যাসার্ধ নিয়েছি। এরপর আমরা এই পাশে একটা চাপ আঁকবো। একইভাবে আমরা এই রেখার এই পাশে আরো একটা চাপ আঁকবো। এবার আমরা কম্পাসটি ঠিক ডান পাশে নিয়ে নিলাম, এখানেও আমরা এই পাশে নিচে একটি চাপ আঁকবো এবং একইভাবে আমরা উপরে আরো একটি চাপ আঁকবো। ওকে, আমরা উপরে আরো একটি চাপ আঁকবো। তাহলে মোটামুটিভাবে আমরা এই যে দুটি চাপ আঁকলাম, এবার আমরা একটা স্কেল নেব। স্কেলটি হচ্ছে এরকম, ওকে, স্কেলটি ঠিক এভাবে মাঝ বরাবর আমরা বসাবো, রাইট? এবার আমরা যদি এই দুটোকে যুক্ত করি, আমি পুরোপুরিও যুক্ত করতে পারি, তাহলে দেখুন আমাদের এই রেখাটিকে পুরোপুরিভাবে দুটো অংশে ভাগ করা হয়ে গেল। একটি অংশ হচ্ছে আমার ঠিক এই অংশ আর এই অংশ, এই দুটি অংশকে সমানভাবে ভাগ করে ফেলল। তার মানে হচ্ছে যে এইভাবে আমরা একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। ওকে, একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। সমদ্বিখণ্ডিত করলে এখানে আরো একটি ঘটনা ঘটবে। আমরা যদি সরাসরি রেখার এই যে মাঝখানে একটা বিন্দু আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা বিন্দু দিলাম, যে বিন্দুতে আসলে সে এই রেখাটিকে সমান দুই অংশে ভাগ করেছে, এই বিন্দুটাকে বলা হয় মধ্যবিন্দু। এই বিন্দুটাকে বলা হয় মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটি, এই আইডিয়াটি আমাদের আজকের আলোচনায় দরকার হবে, যে কোনো একটি রেখাকে সমান দুই অংশ ভাগ করলে ঠিক এই যে মাঝখানের বিন্দুটি হচ্ছে আমাদের মধ্যবিন্দু। ওকে, আর এটি হচ্ছে আমাদের কি লম্ব রেখা। ওকে, এটি কি আমাদের লম্ব দ্বিখণ্ডক আমরা বলতে পারি, যেহেতু আমরা সমান দুই অংশে দুই ভাগে আমরা ভাগ করেছি। তার মানে হচ্ছে এটি হচ্ছে আমার কি লম্ব দ্বিখণ্ডক। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখেন যে আমি অবশ্যই এখানে যখন আমাদের চিত্রে প্রয়োজন হবে তখন হয়তো আমাদের এতটুকু দরকার হবে না, বিশেষ করে ত্রিভুজে যদি দরকার মানে আমাদের আঁকতে হয়। যেমন আমরা যদি ত্রিভুজ আঁকি তাহলে আমরা দেখব, ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন এই একটি ত্রিভুজ আঁকলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের এই বাহুর এটি হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। এভাবে আমরা আরো লম্ব এখানে আমাদের যেহেতু তিনটা বাহু, আমরা তাহলে আরো লম্ব দ্বিখণ্ডক আঁকতে পারি। এক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে এখানে আমরা একটি লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ আমরা যদি বাহুটাকে চিহ্নিত করি, বাহুটাকে যদি আমরা চিহ্নিত করি, এটি হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। আমরা বি সি বাহুর লম্ব দ্বিখণ্ডক আমরা আঁকলাম, রাইট? আমরা আর কি কি আরো কয়টি লম্ব দ্বিখণ্ডক আঁকতে পাবো একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আমরা আর কয়টি লম্ব দ্বিখণ্ডক আঁকতে পাবো। ওকে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, সিরাজুম মনিরা বলেছেন আরো দুটি। ওকে, আমি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাচ্ছি। ওমর ফারুক বলেছেন দুটি। ওকে, এ কে আজমির বলেছেন দুটি। আয়শা আক্তার অন্তরা বলেছেন দুটি। থ্যাংক ইউ। আমি বরাবরের মতো একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যারা
এখানে লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে কমেন্টে অংশগ্রহণ করবেন, তাতে করে আপনাদের অবস্থানটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারবো। নাদিম শেখ এ বি এবং এসি এই দুটির কথা বলেছেন, নুসরাত সুমি বলেছেন দুটি, শ্যামলিয়া আবাদ সালাম দিচ্ছেন, ওকে। কল্যাণ ব্যানার্জি দুটি, ডায়েরির শেষ কথা আরও দুটি, রিয়াদ বুইয়ান বলেছেন দুটি, মানিক দাস বলেছেন দুটি, লীনা আক্তার বলেছেন দুটি, প্রনিহা নীলা বলেছেন দুটি, আকিব জাহেদ রনি বলেছেন দুটি। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা বুঝতে পারছি আরও দুটি করে আমরা এখানে লম্ব দ্বিখণ্ডক আঁকতে পাবো। এখন আমি একটু আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা লম্ব দ্বিখণ্ডক আঁকতে পারবেন কিনা। যদি পারেন তাহলে দ্রুত একটু ইয়েস লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনারা আসতে মানে লম্ব দ্বিখণ্ডক আঁকতে নিয়ে কারো কোনো সমস্যা হবে কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, ইসমাইল হোসেন বলেছেন ইয়েস, নাদিম শেখ বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ঠিক আগের আলোচনায় আবার একটু ব্রেক করতে চাই, অর্থাৎ আমরা আবার ম্যাথ টিউটর বইটিতে চলে আসলাম, এখানে আমরা একটু কথা বলবো। ওকে, দেখুন এখানে এই যে বামের চিত্রটি যদি খেয়াল করে দেখেন যে এই চিত্রে আমাদের মোটামুটিভাবে এখানে দেখুন যে একটা চিত্র রয়েছে, আমরা এই লম্ব দ্বিখণ্ডকটা এঁকেছিলাম। ওকে, বিসি বাহুর উপর যে বাহুটা ছিল এই বাহুটার উপর আমরা লম্ব দ্বিখণ্ডক এঁকেছিলাম। ওকে, এরকম আরও যদি দুটো লম্ব দ্বিখণ্ডক আঁকা হয়, তারা দেখেন যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ওকে, কোথায় মিলিত হচ্ছে? একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এখন এই যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই মিলিত যে বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে আমাদেরকে পরিকেন্দ্র। এই বিন্দুটিকে আমরা বলবো কি? পরিকেন্দ্র। ওকে, এখন দেখুন একে কেন পরিকেন্দ্র বলা হয় সেটি নিয়েও আমরা কথা বলবো। ওকে, দেখুন আমরা সেটি নিয়েও কথা বলবো, তবে আপাতত আমরা জেনে নিলাম যে এই যে আমরা যে বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক এরা যে কমন বিন্দুতে গিয়ে মিলিত হবে, এই মিলিত বিন্দুটাকে বলা হয় কি? পরিকেন্দ্র। ওকে, তাহলে আমাদের এবিসি ত্রিভুজের এই ও হচ্ছে আমাদের মূলত পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র মূলত এই কারণে বলা হয়, আপনারা নিচের চিত্রটার দিকে তাকালে এই বিষয়টা আপনাদের আরও সুস্পষ্ট হবে। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে দেখুন এই যে আমরা লম্ব দ্বিখণ্ডক ওই চিত্রটা আবার যদি দেখি, এটি ও বিন্দু হচ্ছে আমাদের কি? পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র কেন আমরা বলি, এর কারণটা হচ্ছে দেখেন এই যে কেন্দ্র থেকে যে আমাদের যে শীর্ষবিন্দুটা রয়েছে, এই শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যদি একটা দূরত্ব নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই বৃত্তটি একটু খেয়াল করে দেখেন, এই যে বৃত্তটি, এই বৃত্তটি ওই ত্রিভুজটির দেখা যাচ্ছে শীর্ষবিন্দু দিয়ে যাবে, ওই ত্রিভুজটির শীর্ষবিন্দু দিয়ে যাবে। তখন এই যে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটি আমরা অঙ্কন করলাম, এই বৃত্তটিকেই বলা হয় পরিবৃত্ত। এখন পরিবৃত্তের কেন্দ্রকে এই কারণে বলা হয় পরিকেন্দ্র। কথাটা ক্লিয়ার? এখন তাহলে এখানে যে কয়টা ক্যারেক্টার আপনার সরাসরি মাথায় রাখা উচিত সেটি হচ্ছে যে পরিকেন্দ্র হচ্ছে আমাদের এটি, এবং আমরা কি শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্ব নিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এটি কি আমাদের এই ত্রিভুজটার শীর্ষবিন্দু দিয়ে যাবে, এটি হচ্ছে পরিবৃত্ত। তার মানে পরিবৃত্ত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, এই আইডিয়াটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, এবং পরিবৃত্ত এই যে আপনার এই দুটোর দূরত্ব, শীর্ষবিন্দুর দূরত্ব কে সব সময় দূরত্বটা সমান, অর্থাৎ এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব, কেন্দ্র থেকে এখানকার দূরত্ব, এইগুলি কি পরস্পর সমান। কথাটা ক্লিয়ার? এখন এই তথ্যটুকু আমরা মাথায় রাখবো। আর হচ্ছে দেখা যাচ্ছে এই যে আমাদের যদি বলি এটি একটি পরিবৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ কি? এই যে এখানে যেটা হচ্ছে, এখানে এইটুকু ব্যাসার্ধ, এখানে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে বলা হয় পরিব্যাসার্ধ। ওকে, এই ব্যাসার্ধটিকে বলা হয় কি? পরিব্যাসার্ধ। এতটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা।
দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাহফুজ ভাই বলেছেন এস, ওমর ফারুক বলেছেন এস, তাহমিন খান কাজল বলেছেন এস, মিলন হোসেন বলেছেন এস, ওকে, রোমানা আলম বলেছেন থ্যাংক স্যার, আহমেদ সেতিল বলেছেন এস, বেয়াদ বুয়ান বলেছেন এস স্যার, ডায়েরি শেষপাতা বলেছেন এস, রোমানা আলম বলেছেন এস। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, অন্তকেন্দ্র এবং অন্তবৃত্ত। ওকে, তাহলে আমাদের শুরুতে একটু মানে জেনে নেওয়া উচিত যে কোণের সমদ্বিখণ্ডক আমরা কিভাবে আঁকবো, সেটি একটু চলুন আমরা শুরুতে একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, ধরুন আমি যদি একটা কোণ আঁকি, ওকে, আমি একটি বড় সড়ই কোণ আঁকতে চাচ্ছি। একদম বড় সড়ো 90 ডিগ্রিতে হয়ে গেল সমকোণ। ওকে, এবার লক্ষ্য করেন আমি যদি একটি কম্পাস নিই, তাহলে আমাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, এবার আমি একটা চাপ আঁকবো। ওকে, এখান থেকে এই পর্যন্ত একটি চাপ আঁকলাম, ব্যাস। এবার এই চাপটা আঁকার পর আমরা কম্পাসটিকে এখানে ফেলবো, ফেলে দেখব যে অর্ধেকের বেশি আমরা একটু ব্যাসার্ধ নেব। ওকে, ওকে, আমার মনে হয় যে হয়ে গেছে, ইয়েস। এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে বাহিরে আমরা এদিকে একটা চাপ নেব এই পাশ থেকে, আবার এই পাশে গিয়ে, ওকে, এই পাশে গিয়ে আমরা আরো একটা চাপ নেব। ওকে, ব্যাস, আমাদের দুটো চাপ নেওয়া হয়ে গেল। এবার আমরা একটা স্কেল নেব। দেখেন এই স্কেলটা এখানে ফেলবো। ওকে, ইয়েস, বেশ। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখান থেকে আমরা যদি এটিকে যোগ করে দেই, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা হয়ে গেল। ওকে, তাহলে আমরা এবার এই কোণটাকে সমান দুটি ভাগে ভাগ করে ফেলাম, এটি হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমাদের আরো দেখা যাচ্ছে দুটো কোণ আমরা পাবো। যদিও আমরা এই ত্রিভুজটি এমনভাবে এঁকেছি, ওকে, আমি একটু যদি লম্বা করি, আপনারা একদম সোজাসুজি চিন্তা করবেন না। ওকে, ওহো, ঠিক আছে, এইটুকু দিয়ে আমি জোড়া দিয়ে দিলাম। ওকে, আমরা এই যে আরো যদি দুটো ত্রিভুজ আঁকি, মানে আমি যদি পুরোটাই একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমাদের আরো কয়টা কোণের সমদ্বিখণ্ডক আঁকা যাবে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ একটা ত্রিভুজ আঁকি, তাহলে ওই ত্রিভুজের একটা কোণের সমদ্বিখণ্ডক আমরা এঁকে নিয়েছি। ওকে, একটা কোণের সমদ্বিখণ্ডক আমরা এঁকে নিয়েছি, একটা এ বি সি, অর্থাৎ এই যে বি কোণের সমদ্বিখণ্ডকটা আমরা এঁকে নিয়েছি। এখানে আরো কয়টি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকতে পারবো, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এবং ওই কোণ দুটি কি কি, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন কোণ দুটি কি কি। ওকে, ইতিমধ্যে ওমর ফারুক ভাই, সিরাজুম মনিরা, ইসমাইল হুসাইন, সঞ্জয় আফরিন প্রীতি, রিয়াদ উয়ান, দুলাল চন্দ্র ঘোষ দাস, নিগার সুলতানা, ওকে, রুহুল আমিন গাজী, আয়েশা আক্তার অন্তরা, মানিক দাস, নাসিব জোহান, ওমর ফারুক, নাসিব জোহান, ওকে, ইসমাইল হুসাইন, ওকে, মিলন হুসাইন, ইসমাইল হুসাইন, ওকে, থ্যাংক ইউ। আপনাদের উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ আমরা আরো দুটি করে কি রাখতে পারি, কোণের সমদ্বিখণ্ডক আঁকতে পারি, অর্থাৎ আমরা মোট তিনটা আঁকতে পারি। এবার আমরা যদি এই চিত্রটা দিকে লক্ষ্য করি, যে এখানে
আমাদের এই চিত্রের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, যে এই যে চিত্রটি, এই চিত্রে আপনি দেখেন যে এখানে এভাবে হয়তো এইটুকু আপনাদের এখানে এইটুকু মুছে দেওয়া হয়েছে, হ্যাঁ, এইটুকু আরো লম্বা ছিল, এটি আরো এদিকে ছিল, হ্যাঁ, চিত্রের সৌন্দর্যের জন্য ওটা মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আমার এই কোণের সমদ্বিখণ্ডক, আমার এটা যদি ধরেন এন পর্যন্ত যায়, এটা যদি দেখা যায় যে সি ও সি, ওকে একটা দিলেই হলো, এটা এই পর্যন্ত যায়, তাহলে খেয়াল করে দেখেন এই যে আমাদের যে এই কোণটার সি কোণের সমদ্বিখণ্ডক এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, বি কোণের বিই যে সমদ্বিখণ্ডক এটি এখানে মিলিত হচ্ছে। অর্থাৎ এই তিনটি সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই মিলিত বিন্দুটাকে বলা হয় মূলত কি অন্তঃকেন্দ্র। এটি কি বলা হয় মূলত কি অন্তঃকেন্দ্র। এখন লক্ষ্য করে দেখেন যে এই যে আমরা পেলাম অন্তঃকেন্দ্র, এখন এটিকে কেন অন্তঃকেন্দ্র বলা হয়? এর কারণটা হচ্ছে যে আমরা যদি যে এই জায়গায় এই অন্তঃকেন্দ্রকে যদি আমরা মূল ধরে, অর্থাৎ এখানে একে যদি কেন্দ্র ধরে, আমরা যদি দেখা যাচ্ছে যে এই জায়গাটায় এখান থেকে এই পরিমাণ, অর্থাৎ এই বাহু পরিমাণ যদি আমরা কি ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি, কি আঁকি, আমরা যদি একটি বৃত্ত আঁকি, ওকে আমার বৃত্ত আঁকাটা ভালো হচ্ছে না, তার চেয়ে চলুন আমরা নিচের বৃত্তটা দেখি, এই বৃত্তটি দেখেন, আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটি এই ত্রিভুজের কি ভিতরে অবস্থান করবে, যাকে আমরা বলি কি এই বৃত্তটিকে তখন আমরা একে বলি কি অন্তবৃত্ত, একে কি বলি অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তঃকেন্দ্র। ওকে, আমাদের এই আইডিয়াগুলি কিন্তু পরবর্তীতে সিরিয়াসলি কাজে লাগবে, সো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে এটিকে বলা হয় কি অন্তঃকেন্দ্র। ওকে, এই অন্তঃকেন্দ্রটি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমরা এখান থেকে কি জানলাম, আমরা জানলাম কোণের সমদ্বিখণ্ডক, একইভাবে জানলাম কি এটি হচ্ছে অন্তঃকেন্দ্র আর এটি হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। ওকে, এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই যে অন্ত যে কেন্দ্রটি রয়েছে, এগুলি কিন্তু এই যে একটা বাহু, এই একটা বাহু, এই একটি বাহু, এই তিনটা বাহু থেকে কিন্তু সমদূরবর্তী, অর্থাৎ আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে, অর্থাৎ এই তিনটা দূরত্বই কি সমান। ওকে, তাহলে এই যে আমরা এখানে এই যে দূরত্বটাকে এটার নাম দিতে পারি কি অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ। অর্থাৎ তাহলে আমরা পেলাম মূলত কি কি পেলাম, এটি হচ্ছে আমাদের কি অন্তঃকেন্দ্র আর এটি হচ্ছে আমাদের কি অন্তঃব্যাসার্ধ, আর এখান থেকে এই বাহু পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি আমাদের এটা অন্তবৃত্ত, এবং এখান থেকে বাহু পর্যন্ত দূরত্ব হচ্ছে অন্তঃব্যাসার্ধ। ওকে, এই হচ্ছে মূলত আমাদের এখানে এই তিনটি যে এখানে অন্তঃকেন্দ্র এবং কি বৃত্ত সম্পর্কে ধারণা, অন্তঃব্যাসার্ধ সম্পর্কে ধারণা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। প্লিজ বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আর এখানে ম্যাথ টিউটর বইতে এগুলি অনেক ডিটেলস আলোচনা করে দেওয়া আছে, হ্যাঁ, আপনারা আসলে ক্লাস ছাড়াও এগুলি অনেক যথেষ্ট ভালো বুঝতে পারবেন। সো আপনারা বই থেকে আমি যা পড়াবো এগুলি চর্চা করতে থাকবেন। ওকে, আমার মনে হয় যে বাংলা ভাষাভাষীর যে বইগুলি আছে এর ভিতর এই সংক্রান্ত অনেক ডিটেলস আলোচনা আমি এখানে লিখেছি, আপনারা বইটি দেখতে পারেন, কারণ আমি সবসময় বলে থাকি যে ম্যাথ টিউটর বেসিকের একটি শক্তিশালী বই। ওকে, ওকে, থ্যাংক ইউ, এখানে মোটামুটি সবাই বলছেন যে বুঝতে পেরেছেন। ওকে, এবার কিন্তু আমরা অসাধারণ একটি আইডিয়া নিয়ে কথা বলবো, এবং এই আইডিয়াটি খুবই 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 গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় এই আইডিয়াটি আপনাদের লাগবে। ওকে, আমি চলুন একটু আলোচনা করে আসি। আজ এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্র।
ওকে, আমি আবারও বলছি, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে, এই দুটো আইডিয়া নিয়ে আমরা এখন কথা বলবো। এবার এর জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে, ধরুন আমি যদি এখানে একটা বাহু আঁকি, একটু আগে আলোচনা করছি, এই আলোচনাটাই আমি আপনাদের পুনরায় জিজ্ঞেস করব, দেখি আপনারা পারেন কিনা। ধরেন আমি এখানে সমদ্বিখণ্ডক আঁকলাম, এটিকে সমান দুভাগে কি করলাম, ভাগ করলাম। ওকে, সমান দুভাগে একে কি করলাম, ভাগ করলাম। তাহলে সমান দুভাগে যদি একে আমি ভাগ করি, ওকে, সমান এই একে কি বলা হয়, একে কি বলা হয়? ক নম্বর অপশন হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, আপনারা উত্তর লিখবেন। ক নম্বর হচ্ছে লম্ব বিন্দু, গ নম্বর হচ্ছে মধ্য বিন্দু। ওকে, আপনারা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা উত্তর কি হবে, এখানে উত্তরটি কি হবে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, রিয়াদ বুয়ান এখানে সি বলেছেন, আসমাউল হুসনা আশা বলেছেন সি, ওমর ফারুক বলেছেন সি, মিলন হুসেন বলেছেন সি, আহমেদ সেতুল বলেছেন সি, ইসমাইল হোসেন বলেছেন সি, হালিমা আক্তার বলেছেন সি। ওকে, তার মানে আমাদের, আপনারা এইটুকু ঠিক আপনাদের মাথায় রয়েছে যে এটি হচ্ছে আমাদের কি, মধ্যবিন্দু। এটি হচ্ছে আমাদের কি, মধ্যবিন্দু। এই যে মধ্যবিন্দু আইডিয়াটি আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই মধ্যবিন্দু বিন্দুর যে আইডিয়াটি রয়েছে এটি আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমাদের ভরকেন্দ্র নির্ণয়ে এই মধ্যবিন্দু আইডিয়াটি আমাদের লাগবে। ওকে, আমরা যদি ধরুন আম, একটা জিনিস মানে এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে এই জায়গাটায়, সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা, মধ্যমা সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত। ওকে, এর জন্য চলুন আমি আবার একটু পুনরায় একটা ত্রিভুজ যদি এঁকে নিই, একটি ত্রিভুজ যদি এঁকে নিই, তাহলে দেখেন। ওকে, ওকে, একটা ত্রিভুজ এঁকে নিলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরেন আমি এখানে একটি মধ্যমা যদি আঁকি, এখানে যদি একটা মধ্যমা আঁকি, ধরেন আমি স্বাভাবিক নিয়মে আঁকি, অথবা আমি আপনারা যেহেতু অলরেডি যদি, আমি আর নতুন করে মধ্যবিন্দুটা আঁকবো না, মধ্যবিন্দুটা আমি এখানে অনুমান করে এঁকে নিচ্ছি, আশা করি এটি হবে মধ্যমা। ওকে, এই যে, সরি, এটি হচ্ছে কি আমার মধ্যবিন্দু, এটি হচ্ছে আমার কি, মধ্যবিন্দু। ওকে, এখন আমাদের মধ্যমাটা কি, মূলত আমরা জানবো যে মধ্যমাটা কি। ওকে, মধ্যমাটা হচ্ছে মূলত যে কোনো ত্রিভুজে, ধরেন এই যেমন এটিকে যদি আমি নামকরণ করি, এটি এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে আমার সি। এখন কোনো ত্রিভুজে যদি আপনি এই যে যে শীর্ষবিন্দু রয়েছে তার বিপরীত বাহুর, এটি হচ্ছে মধ্যবিন্দু, আর এটি হচ্ছে আমার কি, শীর্ষবিন্দু, এটি হচ্ছে আমার কি, এটি হচ্ছে আমার শীর্ষ বিন্দু। ওকে, এটি হচ্ছে আমার শীর্ষবিন্দু। এখন এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে তার বিপরীত বাহু, এটি হচ্ছে কি, এটি হচ্ছে তার বিপরীত বাহু। ওকে, আর এটি হচ্ছে শীর্ষবিন্দু, আর এটি হচ্ছে তার বিপরীত বাহু, এটি হচ্ছে কি, তার মধ্যমা। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এই যে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, একে যখন যোগ করা হয়, একেই বলা হয় কি, মধ্যমা। একে বলা হয় কি, মধ্যমা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহু, শীর্ষবিন্দুর বিপরীত বাহু,
বিপরীত বাহুর মধ্যবিন্দু যে যখন আমরা যোগ করি তখন যে রেখাটা তৈরি হয় এটাই হচ্ছে আমার কি মধ্যমা। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে মধ্যমা চিনতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্টে জানান যে মধ্যমা চিনতে পেরেছেন কিনা। আঞ্জুয়ারা বলেছেন এ ছাড়, সোমায়া সুইটি যে ছাড়, রায়হান হোসেন সি, ওকে, রিয়াদ বুয়ান জি স্যার, এ কে আজমির বলেছেন জি স্যার, মোহাম্মদ রিয়াজ বলেছেন এ স্যার, নিগার সুলতানা কোনা ইয়েস, আসমাউল হোসেন আসাদ জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এইভাবে আরও দুটি মধ্যমা আমরা আঁকতে পারি। আমরা আরও দুটো মধ্যমা আঁকতে পারি, যেমন আমরা এটা বিপরীত বাহু বিসির উপর একটা আঁকলাম। আপনি চাইলে এস সরি এ বির উপরে একটা মধ্যমা আঁকতে পারেন। ওকে, এখান থেকে আপনি একদম এই পর্যন্ত একটা মধ্যমা আঁকতে পারেন। আবার এই এসির উপর আপনি কি করতে পারেন, এই বিপরীত সরি আমি সরাসরি এখান থেকে এঁকে নিচ্ছি। ওকে, আপনি এখানে একটা মধ্যমা আঁকতে পারেন। আবার এসি বাহুর উপর আপনি এখানে একটা মধ্যমা এঁকে নিতে পারেন। তাহলে এই যে আমরা যখন তিনটা বাহুতে আমরা যখন তিনটা মধ্যমা আঁকলাম তখন কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু তারা কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হলো। তারা কি করলো, একটা বিন্দুতে এসে মিলিত হলো। ওকে, তাহলে এখানে আমি আপনাদের একটা ছোট প্রশ্ন করব, সেটা হচ্ছে এখানে মধ্যমা কয়টি? একটু দ্রুত একটু কমেন্ট করুন যে এখানে মধ্যমা কয়টি। আমি যে টোটাল মধ্যমা আঁকলাম এখানে মধ্যমা কয়টি, খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখানে মধ্যমা কয়টি, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, সুমাইয়া সুইটি বলেছেন তিনটি, আমজোয়ারা বলেছেন তিনটি, শাকিল রানা বলেছেন তিনটি। ওকে, এই ক্ষেত্রে দেখবেন প্রায় সময় আপনার একটা ভাষা পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে মধ্যমা ত্রয়। কি বলেন তো, মধ্যমা ত্রয়, অর্থাৎ মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকেই মূলত বলা হয় ভর কেন্দ্র। তাকে মূলত বলা হয় কি, ভর কেন্দ্র। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় এই মিলিত বিন্দুটাই হচ্ছে কি আমাদের ভর কেন্দ্র। এবং এটিকে দেখেন 2:1 অনুপাতে ভাগ করে। যেমন এই যে আপনি যদি দেখেন এখানে 2 ভাগ হবে, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ হবে, এখানে 2 ভাগ হবে। অর্থাৎ একটা মধ্যমায় দেখা যাচ্ছে যে ভরকেন্দ্র থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে 1:2 অনুপাতে এটাকে ভাগ করা হয়, অর্থাৎ বিভক্ত হয়। যেমন এখানে 2 ভাগ হবে, এখানে 1 ভাগ হবে। ওকে, এইটুকু 2 ভাগ, এইটুকু 1 ভাগ। এইগুলো আমাদের পরবর্তী গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের সবসময় এটা লাগবে। ওকে, তাহলে আরেকটি তথ্য আমাদের একটু ভালো করে জানা উচিত যে যখন আপনি কোনো ত্রিভুজের মধ্যমা আঁকবেন, হ্যাঁ, আপনি যখন কোনো ত্রিভুজের কি আঁকবেন, মধ্যমা আঁকবেন, যেমন আমি এই তথ্যটি বেশ গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ক্ষেত্রেই এটি লাগে। ওকে, ধরেন কোনো ত্রিভুজের যখন আপনি কি আঁকলেন, মধ্যমা আঁকলেন, হুম, ধরেন এখান থেকে আমি যদি যোগ করি, অর্থাৎ এই যে মধ্যমা আঁকলেন, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে এই মধ্যমাটি, এই যে মধ্যমাটি এটা এই ত্রিভুজকে সমান দুই অংশে বিভক্ত করবে। কি করবে, সমান দুই অংশে কি করবে, বিভক্ত করবে। এই তথ্যটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই পাশে আর এই পাশে কি হবে, সমানভাবে দুটো অংশকে কি করবে, বিভক্ত করবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি যে এখানে যদি যখন কোনো মধ্যমা আঁকা হয় তখন ওই ত্রিভুজটি ওই মধ্যমার সমান দুটি ভাগে ভাগ করে। কথাটা ক্লিয়ার? এই তথ্যটি আমাদের দরকার হবে। এবার আসুন, আপনারা এখানে বেশ ডিটেলস তথ্য দেওয়া আছে, এগুলি আপনারা যথারীতি
পড়ে নেবেন, কারণ হচ্ছে এত হয়তো কথা বলতে গেলে আমাদের সময় চলে যাবে। আমরা এবার আরও একটি আইডিয়া নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা এবং লম্ব কেন্দ্র। ত্রিভুজের উচ্চতা এবং কি লম্ব কেন্দ্র। এখন ত্রিভুজের উচ্চতা আমরা মূলত এটা কিভাবে জানি, দেখেন, ওকে, ত্রিভুজের উচ্চতা হচ্ছে, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, একটি ত্রিভুজ যদি আঁকি, ওকে, একটি ত্রিভুজ যদি আঁকি, এই ত্রিভুজ থেকে, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এই ভূমি পর্যন্ত দূরত্বটা, শীর্ষবিন্দু থেকে এই ভূমি পর্যন্ত যে দূরত্বটা, এটি হচ্ছে উচ্চতা। ওকে, আমি যদি ধরেন ত্রিভুজটা যদি এভাবে আঁকি, ধরেন এভাবে আঁকলাম, তাহলে দেখেন এটি হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে দেখেন, এই শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত যে দূরত্বটা, এটি হচ্ছে আমার কি উচ্চতা। অর্থাৎ এখান থেকে আপনি যদি একটু এগোন তাহলে বুঝতে পারবেন এটি হচ্ছে আমার উচ্চতা। অথবা আমি যদি ত্রিভুজটাকে এভাবে আঁকি, ধরেন আমরা যদি এভাবে আঁকি, তাহলে এখানে এটি হচ্ছে আমার কি এই ভূমি পর্যন্ত, এই ক্ষেত্রে আমাকে এই ভূমি বাহুটাকে একটু বর্ধিত করতে হবে, এটি হচ্ছে কি আমার উচ্চতা। ওকে, তাহলে এটি হচ্ছে উচ্চতা, হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি আমাদের উচ্চতা। তাহলে এখানে এটি হচ্ছে আমার কি উচ্চতা। ওকে, আর এটি এখানে এটি হচ্ছে আমার উচ্চতা, আর এটি হচ্ছে আমার কি উচ্চতা। এখন এই উচ্চতা আইডিয়াটা আমাদের লাগবে। ওকে, অর্থাৎ আমরা যদি লম্বকেন্দ্র আঁকি, তাহলে লম্বকেন্দ্রের যেমন দেখা যাচ্ছে এটা শীর্ষবিন্দু থেকে এ পর্যন্ত একটা উচ্চতা আছে, একইভাবে এখান থেকে এ পর্যন্ত কিন্তু আমাদের একটা উচ্চতা রয়েছে নিশ্চিতভাবে। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত আমাদের একটি উচ্চতা রয়েছে। আবার এই শীর্ষবিন্দু থেকে এখান পর্যন্ত আমাদের আরও একটি উচ্চতা রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে উচ্চতার ক্ষেত্রে এটি অবশ্যই দেখা যাচ্ছে যে আমরা যখন ত্রিভুজের উচ্চতা আঁকবো, তবে এখানে কিন্তু আমার কি হবে 90 ডিগ্রি বরাবর। এখানে এখানে দেখেন, হয়তো আমার আঁকাতে হয়তো কোনো ঝামেলা থাকতে পারে, সেটা একান্ত ব্যক্তিগত দুর্বলতা। এখানে 90 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করবে। ওকে, যেহেতু এটা লম্ব, লম্ব বরাবর আপনি দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ বরাবর হবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এভাবে যদি আমরা তিনটা উচ্চতা আঁকি, তাহলে এই উচ্চতাগুলিও কিন্তু আমার একটা বিন্দুতে গিয়ে কি হবে, এই উচ্চতা ত্রয় একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। ওকে, আমাদের এই বিন্দুটাকে বলা হয় কি আমাদের লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। এটাকে বলা হয় কি আমাদের লম্ব কেন্দ্র। ওকে, তাহলে আমরা জানলাম উচ্চতা, জানলাম এবং লম্ব কেন্দ্র সম্পর্কে জানলাম। ওকে, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব এগুলি বই থেকে অবশ্যই আপনি পড়ে নেবেন, উচ্চতা, ত্রিভুজের উচ্চতা, লম্ব কেন্দ্র। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এগুলি আপনারা যদি কারোর বই না থাকে, আমি যেভাবে এগিয়েছি এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। তবে যেহেতু বইটি একটি শক্তিশালী বেসিক বই, সেক্ষেত্রে হয়তো মাত্র অল্প কয়েক টাকা, সেটা দিয়ে আপনি সংগ্রহ করে বইটা নিজের কাছে রাখতে পারেন। তাহলে ইচ্ছে মতো চর্চা করতে পারবেন এবং আমার লেকচারের সাথে মিলিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমরা মোটামুটিভাবে আরেকটা জিনিস আমি একটু আপনাদের জিজ্ঞেস করব, একটু দ্রুত আমাকে একটু কমেন্টে জানাবেন। সেটি হচ্ছে আমি আর কতক্ষণ সময় ক্লাস নিতে পারি। আপনারা একটু দ্রুত একটু কমেন্টে জানান যে আর কতক্ষণ সময় আমি ক্লাস নিতে পারি। কারণ হচ্ছে আমি বারবার চাচ্ছিলাম যে ক্লাসগুলো যাতে 1 ঘন্টার ভিতরে হয়। আপনারা একটু দ্রুত কমেন্টে জানান যে আর কতক্ষণ আমার হাতে সময় আছে। আর মাত্র
অর্থাৎ আমি 45 মিনিটের মতো ক্লাস কন্টিনিউ করে ফেলেছি। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, তার মানে আমি আর 1 ঘন্টা পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এর মাঝে আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোন ভেদে ত্রিভুজকে আমরা যে 3 ভাগে ভাগ করি, এই 3 প্রকার সম্পর্কে আমরা একটা ধারণা নেব। ওকে, তাহলে চলুন আমরা এই ধারণাগুলির জন্য আবার একটু স্ক্রিনে ফেরত যাই। ওকে, ওকে, ওকে। এখানে লক্ষ্য করুন যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ত্রিভুজকে তার কোণের ভিত্তিতে, আমরা যদি ত্রিভুজকে যদি তার কোণের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, হুম, তাহলে আমরা এই জায়গায় আমরা একে 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, একটি হচ্ছে আমাদের এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজে আমার কি যে কোণগুলো থাকবে, এই কোণগুলোর প্রত্যেকটি সূক্ষ্মকোণ। ওকে, আমি এই নিয়ে কথা বলবো, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। ওকে, এখন দেখেন আমরা সরাসরি একটু সময় সেভ করব, যেহেতু এগুলি খুবই সহজ আইডিয়া, আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, সেটি হচ্ছে এই যে আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন যে এই ত্রিভুজটি হচ্ছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এখানে এই 3টা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। আপনারা তো জানেন যে 90 ডিগ্রির চাইতে যে ছোট যে কোণগুলো হচ্ছে, এই 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে আমাদের সূক্ষ্মকোণ বলা হয়। ওকে, 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তার মানে যে ত্রিভুজের এই 3টা কোণে আমার কি থাকবে? আমার সূক্ষ্মকোণ থাকবে, তখন ওই ত্রিভুজটাকে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন 70, 80, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু স্ক্রিনটা বড় করতেছি। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের কি একইভাবে দেখুন, এটা আমার 60, এটা 60, এটা 60, তার মানে এটিও একটি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা জানলাম যে ত্রিভুজটির 3টি কোণই সূক্ষ্মকোণ, তাই হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু 3টেই স্থূলকোণ হবে না, কারণ একটা ত্রিভুজে সর্বোচ্চ একটি স্থূলকোণ হতে পারে। আপনারা যারা কোণ সম্পর্কে ধারণা ক্লিয়ার না, তারা আমার এর পূর্বের ভিডিওটা, আমাদের কোণের ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে লাইভ ক্লাসে আমি বলেছি যে স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড় এবং 180-র চাইতে কে ছোট। অর্থাৎ আমরা এতে এটাকেও স্থূলকোণী বলতে পারি, এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, অর্থাৎ এই 90 থেকে 180 পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের কোণকে স্থূলকোণ বলে। এখন কোনো ত্রিভুজে যদি একটি স্থূলকোণ থাকে, তখন ওই ত্রিভুজটিকে আমরা কি বলি? স্থূলকোণী ত্রিভুজ বলি। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন যে এখানে আমরা যদি এভাবে এভাবে যদি টানি, সরি আমার আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, এটি কিন্তু এক সমকোণ, তার মানে এর চাইতে বড় কোণটা হচ্ছে স্থূলকোণ আর এটি হচ্ছে সরল কোণ। কথাটা ক্লিয়ার? তার মানে কি এটি একটি স্থূলকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণ হবে, বাকি দুটো কিন্তু আপনার সূক্ষ্মকোণ হবে। এই তথ্যটা একটু মাথায় রাখবেন যে একটা স্থূলকোণ হবে, বাকিগুলো কি হবে? বাকি দুটি সূক্ষ্মকোণ হবে। এখন সমকোণী ত্রিভুজেও আপনার এটা মনে করা যাবে না যে 3টে সমকোণ, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে আমার কত? 180। এখন 3টা কোণের সমষ্টি 180, এখানে যদি একটা স্থূলকোণ থাকে, তাহলে বাকি দুটো সূক্ষ্মকোণ থাকবে। বাকি দুটি কি থাকবে?
সূক্ষ্মকোণ থাকবে, একটা স্থূলকোণ যদি থাকে। আর একইভাবে একটি যদি সমকোণ থাকে আপনাকে নিশ্চিত থাকতে হবে বাকি দুটো কি থাকবে, সূক্ষ্মকোণ থাকবে। কথাটা ক্লিয়ার? ওকে। এখন এই যে আমাদের সমকোণী একটা ত্রিভুজ আপনি দেখতে পাচ্ছেন, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে এই যে 90 ডিগ্রি যে রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে বড় কোণ, আর বাকি যে কোণ দুটো দেখতেছেন এই বাকি কোণ দুটি হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এখন এখানে কিছু পরিচিতি আমাদের একটু ক্লিয়ার করা উচিত, সেটি হচ্ছে যে এই যে সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, এই একটা বাহু এই একটা বাহু, অর্থাৎ এই একটা বাহুকে বলা হয় লম্ব, আরেকটি বাহুকে বলা হয় ভূমি। এটিকে আমরা প্রায় সময় আমাদের প্রবলেমগুলিতে পাবো যে সমকোণ সংলগ্ন কি, আমি আবারও বলছি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। সমকোণ সংলগ্ন বাহুদ্বয় বলতে একটা লম্বকে বোঝানো হয়, একটা ভূমিকে বোঝানো হয়। এবং সমকোণের বিপরীত যে কোণটা বাহুটা, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার কি, অতিভুজ। ওকে, তাহলে আমরা তিনটা বাহুর পরিচয় পেয়ে গেলাম। সমকোণ সংলগ্ন বাহুর একটা হচ্ছে লম্ব, অপরটা হচ্ছে কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি, অতিভুজ। ওকে, আর আমরা এটাও জানি যে একটা ত্রিভুজে একটা সমকোণ থাকলে বাকি দুটো সূক্ষ্মকোণ থাকে। ওকে, আমরা এ নিয়ে আরেকটু তথ্য জানবো একটু সামনে এগোলে। ওকে, এখন দেখেন এখানে যে প্রয়োজনীয় তথ্যগুলো এগুলি আমি অলরেডি কথা বলেছি, সো আপনাদের নতুন করে বলতে হবে না। কোনো ত্রিভুজে একটির অধিক সমকোণ থাকতে পারে না, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের অবস্থান বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত দিকে হয়। আমি কিন্তু এর বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কোণ সবচেয়ে বড় তার বিপরীত বাহু সবচেয়ে বড়। কথাটা ক্লিয়ার? তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে সবচেয়ে বড় বাহু। ওকে, এই তথ্যগুলি আপনারা একটু দয়া করে পড়ে নেবেন, এগুলি বিভিন্ন পরীক্ষায় আসছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। ওকে, তবে এখানে আমাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন যে এই তিনটা কোণের সমষ্টি, আমি যদি বলি যে এ কোণ, এখানে আমার বি কোণ এবং সি কোণ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে আমার তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, এর ভিতর যদি ধরে নিচ্ছি আমার এই বি কোণটা এটি যদি একাই 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো মিলে আমার কি হবে, আরও 90 হবে। কারণ আপনি যদি 90 ডিগ্রি বাদ দেন বাকি দুটো মিলে 90, তার মানে এইটি এবং এটির যোগফল, অর্থাৎ আমি যদি বলি এ কোণ এবং সি কোণের যোগফল আমার কত হবে, 90 ডিগ্রি হবে। এই কারণে পরীক্ষায় প্রায় একটি প্রশ্ন আমরা আসতে দেখি, সেটি হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়, অথবা এভাবে বলা হয় যে যখন কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণটার সমান হয়। ওকে, যে দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণটার সমান হয়, তাহলে তৃতীয় একটি সমান হয়, তখন তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। কারণ দেখেন এই দুটো যোগ করলে এই দুটো যোগ করলে এই তৃতীয়টার সমান হচ্ছে, তার মানে এটি সমকোণী ত্রিভুজ। ওকে, আপাতত এইটুকু ধারণা রাখেন, আমরা যখন পরিমিতি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো তখন বিষয়গুলি নিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানকার প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমি কথা বলতেছি না, এগুলি দয়া করে আপনারা দেখবেন, কারণ আমার আলোচনার ভিতরে তথ্যগুলি চলে আসছে, তারপরে এখানে অনেকগুলি প্রশ্ন আছে, এগুলি আপনারা দেখে নেবেন। ওকে, এখন ওকে, এখন আমরা আর একটু তথ্য আলোচনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। সো আপনারা যেহেতু অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন, আর 5 থেকে 7টা মিনিট আমাকে সময় দিন, এই আইডিয়াটুকু শেষ করি যাতে করে আগামী ক্লাসটি আমরা নতুন একটা আইডিয়া থেকে শুরু করতে পারি। ওকে, তাহলে দেখেন এই যে আমি এতক্ষণ তথ্যগুলি বললাম, এখানে এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের একটি উপপাদ্য রয়েছে, যেটিকে আপনারা কি বলেন, পিথাগোরাসের উপপাদ্য বলেন। পিথাগোরাসের উপপাদ্যের বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন যে এটি হচ্ছে যে আপনি এখানে একটি সমকোণী ত্রিভুজ আপনি আঁকলেন, হুম, একটি কি সমকোণী ত্রিভুজ আঁকলেন। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওকে,
একটা সমকোণী ত্রিভুজ আপনি আঁকলেন, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে পিথাগোরাস মহোদয় একটা কথা বলেছেন যে এই সমকোণী ত্রিভুজের যেমন আমরা যদি ক্ষেত্রফল আঁকি, বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র আইডিয়াটা কি? বর্গক্ষেত্র আইডিয়াটা হচ্ছে আপনারা জানেন যে এটি এমন একটা আইডিয়া, সেটি হচ্ছে, ওকে আমি এঁকে নিচ্ছি, 4 আমাদের বর্গক্ষেত্র আইডিয়াটি হচ্ছে মূলত যে যার কি দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ কি থাকে, সমান থাকে, অর্থাৎ এদিকে যা থাকে এদিকেও তাই থাকবে। এবং এরকম চারটি বাহু দ্বারা, অর্থাৎ চারটি সমান বাহু দ্বারা যখন একটা ক্ষেত্র আমরা তৈরি করি, তখন একে কিন্তু আমরা বলি কি, বর্গক্ষেত্র। একে কি বলি, বর্গক্ষেত্র। অর্থাৎ বর্গক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কি এই বাহু সমান থাকবে, এটা যেহেতু সমান, সো একে আমরা বি না লিখে আমরা এ লিখবো, কারণ এটার মান আর এটার মান সমান। সো এই দুটোকে আমরা যখন গুণ করি তখন আমরা যে রেজাল্টটা পাই এটা বর্গ পাই। আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে তাকে কি বলা হয়, বর্গ বলা হয়। আর এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। এখন পিথাগোরাস মহোদয় যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে এই যে আমি ত্রিভুজটা যে আঁকলাম, এই ত্রিভুজে আপনারা জানেন যে এখানে আমাদের এটি হচ্ছে ভূমি, ওকে, এটি হচ্ছে কি, ভূমি, এটি হচ্ছে আমার উচ্চতা, অর্থাৎ ভূমি সংশ্লিষ্ট যে বাহুদ্বয়, সমকোণ সংলগ্ন যে বাহুদ্বয়, আর একে আমাদের বলা হয় কি, অতিভুজ। অর্থাৎ এই তিনটের জায়গায় আমাদের পিথাগোরাস মহোদয় বলেছেন যে আমরা যদি ধরেন ভূমির উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো ঠিক ওই পরিমাণ বর্গক্ষেত্র চিন্তা করতে গেলে সময় লাগবে, আমি ডিরেক্টলি এঁকে ফেলতেছি, যাতে একটু মাপ এদিক সেদিক হলে আপনারা ধরে নেবেন যে আমারটা ভুল হয়েছে, বাট আমি যা বোঝাতে চাচ্ছি এটা আপনি বুঝতে পারছেন। ওকে, তাহলে ওকে, অর্থাৎ পিথাগোরাস মহোদয় দেখেছেন যে যদি এই ভূমির পরিমাণ দূরত্ব নিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, অর্থাৎ এবং এই উচ্চতার জায়গায় এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এবং আমরা এই জায়গায় যদি আরো একটা বর্গক্ষেত্র আঁকি, এই জায়গাটায় অতিভুজের উপর আমরা অতিভুজের উপর যদি আরো একটা বর্গক্ষেত্র আঁকি, আমি আবারও বলছি যে আমার চিত্রটা এখানে একুরেট হয়তো হবে না, আপনারা ধরে নেবেন যে আমি ঠিক জিনিসটা আঁকতে চেয়েছি। ওকে, তাহলে পিথাগোরাস মহোদয় বলেছেন যে এই যে একটা বর্গক্ষেত্র, অতিভুজের উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এখানে অতিভুজের উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, উচ্চতার ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র আঁকলাম, ভূমির ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র আঁকলাম। তিনি মেপে দেখেছেন যে এই বর্গক্ষেত্র আর এই বর্গক্ষেত্র যদি আমি যোগ করি, অর্থাৎ উচ্চতার বর্গক্ষেত্র মানে কি, আপনার উচ্চতার বর্গক্ষেত্র মানে হচ্ছে উচ্চতাকে বর্গ করলেই হচ্ছে। আবার উনি বলেছেন ভূমির যে বর্গক্ষেত্রটা, ভূমির বর্গক্ষেত্র মানে ভূমিকে আমি যদি বর্গ করি, উনি দেখেছেন এই দুটো মাপলে আপনি স্কেল দিয়ে বাস্তবে মেপে দেখতে পারেন এইটুকুর যে মানে ক্ষেত্রফল হবে সেটা এই অতিভুজের যে ক্ষেত্রফল হবে তার সমান। অর্থাৎ অতিভুজের ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে, অতিভুজ স্কোয়ার। তার মানে এটাকে আমি যদি নির্ণয় করি, অর্থাৎ আমি আবার আলোচনায় বের করব, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূমি স্কোয়ার যোগ কে, আমাদের এখানে উচ্চতা বলতে এটা লম্ব আমরা সাধারণত এখানে বলে থাকি, হ্যাঁ, এটা আমরা সবসময় কি লম্ব বলে থাকি, একটু আগেও আমি কথা বলেছি। তাই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি আমাদের লম্ব স্কোয়ার। ওকে, অর্থাৎ এই যে উপপাদ্যটা একেই বলা হয় কি পিথাগোরাসের উপপাদ্য। এর উপর নির্ভর করে আমাদের বেশ গুরুত্বপূর্ণ অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে, যেটা আমরা পরিমিতি অংশে দেখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে
আপনারা এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখবেন, যার জন্য আমি আলোচনাটা এগোচ্ছি। সেটি হচ্ছে, প্রথমত খেয়াল করে দেখেন, এখানে অবশ্যই একে সূত্র আকারেও আপনি চিন্তা করতে পারেন, কারণ এটি ভূমিকে যদি আপনি এ ধরেন, উচ্চ লম্বকে যদি বি ধরেন, এবং অতিভুজকে যদি কি ধরেন, সি ধরেন, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এখন আমরা এখানে দুটো অনুপাত মাথায় রাখবো, যে আমাদের যদি সমকোণী ত্রিভুজটা যদি আমাদের সমকোণী ত্রিভুজটা যদি এমন হয় যে এই সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি সমান হয়, ভালো করে বোঝার চেষ্টা করুন, সরি, এখানে আমি আবারও বলছি যে সমকোণ সংলগ্ন বাহু দুটি যদি সমান হয়, তাহলে তার কোণ দুটো সমান হবে। সমান হওয়া মানে এটা 45 ডিগ্রি হবে, এটিও কি হবে 45 ডিগ্রি হবে, এই দুটো যোগফল আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে তাহলে লম্ব আর ভূমি কি হবে, সমান হবে। লম্ব আর ভূমি সমান হবে, এবং অতিভুজটা হবে, দেখা যাচ্ছে ওই লম্ব বা ভূমির সাথে যদি 2√2 গুণ করেন তার সমান। আমি আবারও বলছি যে এখানে আমি যদি বলি ভূমি হচ্ছে এ, তাহলে লম্ব হচ্ছে এ, তাহলে এর অতিভুজটা হবে আমাদের কি এ গুণ √2, অর্থাৎ √2 গুণ, ওকে, কার লম্ব অথবা ভূমির √2 গুণ। এটা মাথায় রাখলে সুবিধা কি হবে, আপনি একটা রেশিও মুখস্থ রাখতে পারবেন। রেশিওটা আমাদের পরবর্তীতে লাগবে, এবং এর উপর পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। রেশিওটা কি, আপনি লম্ব এ, ভূমি এ, এবং অতিভুজটা হচ্ছে ভূমি অথবা লম্বে √2 গুণ। কথাটা ক্লিয়ার? এটি আমাদের পরবর্তীতে লাগবে। আপনি যদি একটু মেপে দেখেন, তাহলে আপনি যেমন এটা সমান যদি আপনি 2 ধরেন, তাই কিনা, তাহলে এটা 2 হবে। এর সমান যদি 2 ধরেন 2, তাহলে এটা সমান যদি আপনি কি করেন 2 ধরেন, তাহলে কি হবে 2√2। অর্থাৎ এভাবে আপনারা এই রেশিওটা একটু মাথায় রাখবেন। এটা আমরা যথাস্থানে, আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখেন সেখানেও পাবেন যে এর উপর নির্ভর করে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন যদি এটি সমান না হয়, একটা 30 আর একটা যদি 60 হয়, চলুন আমরা একটু নিচের দিকে যাই। আপনারা এটা কিন্তু প্রমাণ করে দেখতে পারেন। এটা কিভাবে প্রমাণ করে দেখতে পারেন, এখানে প্রমাণ অবশ্যই দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি যে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে, অথবা যাদের কাছে বইটি রয়েছে তারা এখান থেকে এই প্রমাণগুলি দেখে নেবেন, কারণ আমরা ম্যাথ টিউটর বইটা এতটাই বেসিক নির্ভরভাবে তৈরি করেছি, সেখানে আপনি নিজে পড়েও এই আইডিয়াগুলি বুঝতে পারবেন। যেমন আমি যদি এই সূত্র দিয়ে যদি একে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার সমান সমান 2√2 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 4 হচ্ছে, এখানে কত হচ্ছে 4 হচ্ছে, এখানে 2 স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ তাহলে এখানে 8 হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে দেখেন এই পাশের দুটোর যোগফল আর এই দুটো বর্গের যোগফল আর এটার বর্গ সমান সমান কত, 8 সমান 8। আশা করি এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার? এই কারণে এই যে এভাবে মিলে যায় বলেই আমাদেরকে এই হচ্ছে এই অনুপাতটাকে আমরা ডিরেক্টলি মুখস্থ করি। এখন দেখেন গণিতের প্রথম দিকে, অর্থাৎ শুরুর দিকে যে প্রমাণগুলি ছিল সেগুলি একদম বেসিক থেকে ছিল, যে প্রমাণ করতে করতে যখন দেখলো যে এই রেশিওতে আমাদের এই সূত্র অনুযায়ী মিলে যায়, তার মানে এটি এবং এটি সবসময় এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, তখন থেকেই আমরা এই রেশিওটাকে কি করে সরাসরি মুখস্থ রাখি, যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যখন দুটো বাহু সমান হয়, তখন আমরা একে সমকোণী ত্রিভুজও বলতে পারি, অথবা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে পারি। একে আরেকটা নামে ডাকা হয় 45-45-90 ডিগ্রি ত্রিভুজ। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর তারপরে আসুন যে 30-60 যদি হয়, 30-60-90 ত্রিভুজ কোনটা, এটি হচ্ছে ওই যে একটি বাহু, একটি কোণ যদি 30 হয় আর একটি যদি 60 হয়, এই দুটো যোগফল যদি 90 হয়, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে ভূমি যা থাকবে এটাকে দ্বিগুণ, সরি, এটাকে √3 দ্বারা গুণ করলে হবে লম্ব, এবং এটাকে 2 গুণ করলে হবে আমাদের কি অতিভুজ। ওকে, তার মানে আমাদের এখানে রেশিওটা মাথায় রাখবো, এ, তারপর a√3, তারপর 2a, এই রেশিওটা মাথায় রাখবে। এখানে যে কোনো মান বসে আপনি প্রমাণ করেন এটা হয়ে যাবে।
কথাটা ক্লিয়ার? এটা আমাদের ওই দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এই সূত্রকে প্রমাণ করবে। আপনি যে কোনো মান বসে একটু জাস্ট মানে আপনি চেষ্টা করে নেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, আমি একটু কথা মানে শর্ট করার চেষ্টা করতেছি, কারণ আমাদের মোটামুটিভাবে অনেক সময় ক্লাসটি কন্টিনিউ করে ফেলেছি। আপনারা একটু দেখবেন যে এখানে এর উপর আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু পিথাগোরিয়ান ত্রয়ী দেওয়া আছে। পিথাগোরিয়ান ত্রয়ীটা আমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। এই কারণে আপনারা যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট দিয়ে এই গুরুত্বপূর্ণ ত্রয়ীর যে মানগুলি আছে এগুলি দেখে নিতে পারেন। মানে পিথাগোরিয়ান ত্রয়ীটা হচ্ছে মূলত তাকে বোঝানো হয় যেখানে ওই এ স্কোয়ার প্লাস যে মানগুলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয়। এই যে মানগুলি যে মানের ক্ষেত্রে এটা হয়, ওই মানগুলি ওই মান তিনটাকে এ, বি এবং সি এর মান তিনটাকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। যেমন এই যে দেখেন 3, 4, 5, একে যদি প্রমাণ করেন তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান এখানে 25 হবে, আর অতিভুজ স্কোয়ার 25 হবে। এই কারণে এই টাইপের কিছু ফিক্স মান আছে যেগুলি আপনি বারবার প্রমাণ করার চাইতে মুখস্থ থাকলে পরীক্ষায় খুব কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবেন। ওকে, আমি একদম জাস্ট বলছি কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবেন এবং অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। এই কারণে এই সবটি মাস্ট অবশ্যই পড়ে নেবেন। ওকে, তাহলে এখানে দেখেন 3, 4, 5 গুণিতক আকারে, এটার গুণিতক আকারে এই কোটা মুখস্থ রাখতে পারেন। ওকে, এই পরিমাণ মুখস্থ রাখতে পারেন। তারপর 5, 12, 13 গুণিতক আকারে এই তিনটা মুখস্থ রাখতে পারেন। মানে এটার দ্বিগুণ 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 13 দুগুণে 26 গুণিতক আকার বলতে আমি এটি বোঝাচ্ছি। যেমন এটা 3 গুণ 3 5 15, তারপর 3 বারং 34, 3 13 39। অর্থাৎ এগুলি হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আবারও বলছি, আপনি বিলিভ করতে পারবেন না, এই কয়টা ত্রয়ী যদি মনে থাকে আপনি অনেক জটিল সমস্যা খুব দ্রুত কয়েক সেকেন্ডে আপনি সমাধান করে ফেলতে পারবেন। এই কারণে এগুলি একটু আপনারা দেখে নেবেন। বাকি প্রশ্নগুলি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কোন ত্রিভুজে বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখেন 3, 4, 5, এই যে প্রথমটা। ওকে, আবার যদি দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3, 4 হলে, দেখেন 3 আর 4 হলে তাহলে অপরটা কত হবে? 5 হবে। এভাবে প্রত্যেকটা প্রশ্নই ওই সবটা মুখস্থ থাকলে এখানে সব কটা প্রশ্নই আপনি বুঝতে পারবেন। দেখেন একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য কত? 1 মিটার বেশি। তার মানে এই যে দেখেন 3, 4, 5 এই কথাটা এখানে খাটে কিনা, যে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 কম। দেখেন লম্ব অপেক্ষা 1 কম। আবার অতিভুজের দৈর্ঘ্য দেখেন দৈর্ঘ্য 1 বেশি হলে, দেখেন এখানে আবার 1 কি বেশি, তাহলে তো বোঝা যাচ্ছে অতিভুজ কত হবে? 5 হবে। ওকে, তার মানে আপনি এত চমৎকারভাবে আইডিয়াগুলি মানে দেখা যাচ্ছে যে জাস্ট ওই সবটা মুখস্থ থাকলে এখানে অনেকগুলি প্রবলেম আছে, এই প্রবলেমগুলি প্রায় পরীক্ষায় আসছে, এইগুলি আপনি মুহূর্তে সমাধান করতে পারবেন। ওকে, এখানে আরও এই টাইপের আরও ম্যাথ ছিল, সবই যুক্ত করার প্রয়োজন মনে করিনি, কারণ হচ্ছে সেম ম্যাথ বারবার যুক্ত করেও কোনো লাভ নেই। তবে যে যতগুলো যুক্ত করেছি সেটিও কিন্তু অনেকগুলো। হ্যাঁ, সো আপনাদের উচিত হবে যে এখান থেকে চেষ্টা করা। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসটি এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি আর আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা জানেন যে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যারা সিক্রেট গ্রুপে আমার সাথে নিয়মিত ক্লাস করতে চান তারা খুব দ্রুত ভর্তি কমপ্লিট করুন। এবং এটা বাংলাদেশের একটা বিস্ময়কর ঘটনা যে আমরা সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পড়াচ্ছি। যদি দেখা যাচ্ছে যে ফ্রিতে যেহেতু পড়াচ্ছি, এখানে শুধুমাত্র আমাদের ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করলেই আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রি করতে পারেন, যেটা বাংলাদেশে ছোটো ছোটো কোর্সগুলিতেও অনেক টাকা নেওয়া হয়, যেখানে আপনি মাত্র 350 টাকা ইনভেস্ট করে আপনি সম্পূর্ণ একটি কোর্স করতে পারতেছেন। এবং আমাদের নতুন বেসে আমাদের অনেক ক্লাস রয়েছে, যে ক্লাসগুলি আপনি আমাদের গ্রুপে পোস্ট থেকে জানতে পারবেন। এই কারণে আমার মনে হয় যারা বুদ্ধিমান তারা লেট করবেন না, তারা মাত্র শখের বসে হলেও কিন্তু মাত্র 350 টাকায় একটা বই সংগ্রহ করে কোর্সটি করে নিতে পারেন। অথচ এখানে যে সুবিধা পাবেন সেটা 10 থেকে 10,000 টাকারও অধিক সাপোর্ট আপনি পাচ্ছেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।